অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন। পাল্টা সঞ্জয়ের তরফের যারা আইনজীবীরা ছিলেন, মূলত লিগাল এডের যারা অ্যাডভোকেটরা ছিলেন, তারা কিন্তু মরিয়া চেষ্টা করেন সঞ্জয়ের সেই ক্যাপিটাল পানিশমেন্টের জায়গা থেকে যদি তার কোনো রকমভাবে সাজার মেয়াদ কমানো যায় বা মৃত্যুদণ্ডের জায়গা থেকে যদি তার যাবজ্জীবন কারাদণ্ড বা সাজার মেয়াদ কমানো যায়, তার জন্য কিন্তু তারা মরিয়া সওয়াল করেছিলেন। এবং সেক্ষেত্রে তারা কিন্তু যে বিষয়টা উল্লেখ করেন যে ইতিপূর্বে অনেক ক্ষেত্রেই, অনেক মামলার ক্ষেত্রেই দেখা গেছে যে দোষী সাব্যস্ত হওয়ার পর সেই অভিযুক্তকে বা যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তার মৃত্যুদণ্ড হলেও সেই মৃত্যুদণ্ডের সাজা সমালোচিত হয়েছে বিভিন্ন সময়। এবং সেই জায়গা থেকেই তারা আরও বেশ কিছু উদাহরণ তুলে ধরে এই বিষয়টাকে যে বিরলতম নয় তা তুলে ধরার চেষ্টা করেন বিচারকের সামনে। এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কিন্তু 1:14 নাগাদ বিচারক অমিনির্বাণ দাস তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন 2:45 তিনি আবার কোর্টরুমে ফিরে আসবেন এবং তিনি রায়দান করবেন। এবং 2:45 আগেই তিনি কোর্টরুমে ফিরে এলেন। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ খবর যে সঞ্জয় রায়কে তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে। এই মুহূর্তের বড় খবর, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। 64, 66, 103 নম্বর ধারা মেনে। রেয়ার নয় মনে হচ্ছে, এর আগে বারবার দেখেছিলাম আমরা সিবিআই আইনজীবীরা তারা সুপ্রিম কোর্ট হতে পারে কিংবা লোয়ার কোর্ট হতে পারে, তারা বারবার দাবি করেছিলেন এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম, কিন্তু রেয়ার নয় এমনটাই মনে হচ্ছে অবজারভেশনে জানিয়েছেন বিচারক। এই মুহূর্তের বড় খবর, সিজারের কাছে যাবো। সিজার দেখো, অবশ্যই কারণ আমরা এর আগে দেখলাম এই ধরনের বেশ গত 1.5 মাসে এই রাজ্যে অন্তত 4টে ফাঁসির সাজা শোনানো হয়েছে। মাটিগাড়া থেকে শুরু করে কলকাতা তপসিয়ায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে সেখানে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এই গোটা মামলা নিয়ে, আরজিকর মামলা নিয়ে মানুষের আগ্রহ ছিল, মারাত্মক আগ্রহ ছিল। সেখানে বিচারক কি সাজা শোনাবেন সেটা নিয়ে তাদের জানার যথেষ্ট আগ্রহ ছিল। এবং সেখানে দাঁড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং তার বক্তব্য এটা বিরলতম অপরাধের মধ্যে পড়ে না। অর্থাৎ কোথাও সঞ্জয়ের আইনজীবীরা যে জায়গায় সওয়াল করছিলেন যে এটা বিরল অপরাধের মধ্যে আদৌ পড়ে কিনা, সেই জায়গাটাকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং সেখানে নিশ্চয়ই গোটা রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে এটা বিরলতম মনে করছেন না বিচারক। কারণ যখন বাইরে জনমতের একটা বড় অংশ, সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক মহলের একটা বড় অংশ, তারা মনে করছেন সঞ্জয় একাদশী হতে পারে না, সঞ্জয়ের সাথে একটা বৃহত্তর একটা ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তারা এখনো আইনের আওতায় আসেনি। এবং সেখানে সঞ্জয়ের ভূমিকা ঠিক কি ছিল সেটা নিয়ে বারবার সংশয় তৈরি হয়েছিল। কিন্তু বিচারক এখন পর্যন্ত সিবিআই দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং যাবজ্জীবনের কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছেন। এবং সেখান থেকে কোথাও এই সম্ভাবনার জায়গাটা তৈরি হয়ে রইল যে সিবিআই পরবর্তী তদন্তে আর কাউকে এই গোটা ঘটনায় খুঁজে পায় কিনা। কারণ তারা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছিল, কিন্তু চার্জশিট সময় মতো না দেওয়ার কারণে তারা ইতিমধ্যে। একটু তোমাকে থামাচ্ছে, এই মুহূর্তে 2:55 বিচারক বেরিয়ে গেলেন আদালত কক্ষ থেকে, নিজের ঘরের দিকে বিচারক বেরিয়ে গেলেন। 2:55 এই মুহূর্তে ঘড়ির কাঁটা বিচারক বেরিয়ে গেলেন। অর্থাৎ তিনি একেবারেই কম সময়ের মধ্যে তার সাজা শোনালেন এবং বেরিয়ে গেলেন তিনি। 2:44 বিচারক আসেন আদালত কক্ষে 210 নম্বর রুমে। 2:55 বিচারক বেরিয়ে যান। মাঝের সময় তিনি দিয়ে যান একটা ঐতিহাসিক রায়, তিনি দিয়ে যান যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। এই মুহূর্তে যে বড় খবর, গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, এমনকি প্রবাসী বাঙালিরা যে ইস্যুতে সরব হয়েছিলেন, আজকে তারা তাকিয়েছিলেন শিয়ালদা কোর্টের দিকে। শিয়ালদা কোর্টের যে জাজমেন্ট, তাতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়কে। অর্থাৎ সঞ্জয় রায়ের আইনজীবীরা যে সওয়াল করেছিলেন, যে কৌশলগুলো সাজিয়েছিলেন, তাতেই সম্ভবত সহমত দেওয়া হলো। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। এই মুহূর্তের বড় খবর, সিবিআই এর তরফ থেকে আদালতে অ্যাপিল করা হয়েছিল যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ সাজা যেন দেওয়া হয়। একই দাবি করা হয়েছিল তিলোত্তমার আইনজীবীর তরফ থেকেও। অন্যদিকে আমরা দেখেছিলাম আজকে 1 ঘন্টা পর থেকেই হঠাৎ করেই যারা সঞ্জয়ের আইনজীবী আছেন তারা কৌশলটা বদল করে দেন। তারা আর একবারের জন্য নির্দোষ দাবি করেন না, বরং তারা চেষ্টা করেন যাতে কোনো রকম ভাবে সাজাটা কমানো যায়। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো আপামর সাধারণ মানুষ কিন্তু চেয়েছিল সঞ্জয়ের ফাঁসি, কিন্তু হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমরা রয়েছি সঞ্জয়ের বাড়ির সামনে এবং সেই মতো ডাকা হচ্ছে সঞ্জয়ের মাকে। মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে, কিছু বলবেন? মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, আপনার ছেলে জেলেই থাকবে। মাসিমা, সঞ্জয়ের ফাঁসি হয়নি, ফাঁসির অর্ডার হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড, কিছু বলবেন? মাসিমা আসুন, একটু বাইরে আসুন। মাসিমা একবার বাইরে আসুন।
মাসিমা একটু বাইরে আসুন। দেখো দেখো বাইরে যতবারই ওর মাকে ডাকা হচ্ছে ভেতরতে কোনো সারা শব্দ আসছে না। প্রত্যেকে কিন্তু এখানে যারা সংবাদ মাধ্যমের যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু প্রত্যেকেই তার মাকে ডাকছেন, কিন্তু কেউ ভেতরতে কোনো সারা শব্দ নেই। মূলত যেটা রাজ্য শুধু নয় গোটা বিশ্বের মানুষ চেয়েছিল কিন্তু সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ফাঁসি না হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু মূলত যেটা বারবার করে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে যে এখানে যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা আজকে আদালতের সামনে ছিলেন, তারা কিন্তু একটা কথা বলেছেন, শুধুমাত্র সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজারের কাছে যাব। সিজার, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হচ্ছে, এই রায়ের দিকে তাকিয়েছিল, এই আদেশের দিকে তাকিয়েছিল গোটা দেশ, এমনকি প্রবাসী বাঙালি যারা আছেন তারাও তাকিয়েছিলেন আজকে শিয়ালদা আদালত কি রায় দেয়। আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সিজার, আজকে দেখেছিলাম 1 ঘন্টা পর থেকেই সঞ্জয়ের আইনজীবী যারা আছেন তারা কৌশল বদল করে নিয়েছিলেন। সিজার, একদমই দেখো এই আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ বিচারক দিলেন এবং বিচারক শেষে এটাও বললেন যে তার যা মনে হয়েছে তার ওপর ভিত্তি করেই তিনি এই বিচার করেছেন। একটা বিষয় স্পষ্ট, এই ধর্ষণ এবং খুনের